ইয়েটা আমি করে রেখেছি। আচ্ছা, এই যে লেখাপড়া নিয়ম টিয়ম সূচিপত্র তোমার ঠিকই আছে। হ্যাঁ, বা এই যে উনি লিখেছেন, হ্যাঁ, জয়রাম দাস কাঠিয়াবাবু লিখছেন, পড়েছি। এই যে নিম্বাক্য দর্শন ও বারাণসী ভালো ধরেছেন। হ্যাঁ, আর কোথায় কোথায় এরকম আছে যে গুরু কৃপাহি কেবলম, তাদের অভিজ্ঞতা দিচ্ছেন, ভালো, এরও দরকার আছে। এই যে সাধক ও সাধন, এগুলোরও দরকার আছে। এই যে দুটো কবিতা, এই তনুশ্রী কুণ্ডু কে গো? তনুশ্রী কুণ্ডু এই যে আসেছে। হ্যাঁ, আমি ম্যাডামকে বলতেই বললেন। হ্যাঁ, আর এর হচ্ছে তোমার এই মামিমা। দুটো কবিতাই খুব ভালো হয়েছে। এবং একটা কথা আপনাকে বলি, তনুশ্রী কুণ্ডুর কবিতাটা যখন আমি বইয়ের মধ্যে সিলেক্ট করি তখন উনি আপত্তি জানান। কে? তনুশ্রী কুণ্ডু। আচ্ছা, আপত্তি জানান কারণ আমি যুগসন্ধি পাথে হতে দেওয়ার জন্য লিখিনি, আমি তোমাকে দিয়েছি, তুমি হঠাৎ বইয়ের মধ্যে দিয়ে দিলে। আমি লেখাটা ওই রকম হয়েছে, ভালো হয়েছে বলেই তো দিয়েছি। ভালো জিনিস সবাই পড়ুক, আমি সেই জন্যই তো আমি দিয়েছি, কারণ যুগসন্ধি পাথে তো কারোর একার নয় না। আর আরেকটা বিষয় বলবো, এই যে ও নমো ভগবতে বাসুদেবায়, এটা পূর্ব প্রকাশিত মানে আগে একটা হয়েছে, এটা দিলে আবারও দেখছি ক্রমশ এটা চলবে স্যার, এটা কারণ উনি গীতাটাকে ব্যাখ্যা করছেন পুরো প্রথম অধ্যায় থেকে 18 অধ্যায় পর্যন্ত, অত তো একসঙ্গে দেওয়া যাবে না। কিন্তু আমাদের তো আংশিক পেয়ে তৃপ্তি হচ্ছে না, এইটুকু পড়বো, পড়ার পর আবার এক বছর আবার না। এই ব্যাপারটা যেটা সেটা হচ্ছে যে উনি আমাকে যেটা বলেছিলেন, এটা ভবানী বিশ্বাসের লেখা, জানি। হ্যাঁ, উনি আমাকে যেটা বলেছিলেন যে আমার তো অনেক বড়, কিন্তু অনেক বড় দিতে গেলে যুগসন্ধি একটাতে কভার আপ হবে না। স্বাভাবিক, সেটা মনে করো প্রতি মাসে বেরোলে, হ্যাঁ, সেটা হতো, কিন্তু এই বইটাই একটা মানে আমি যেটা ওনার কাছ থেকে চাই, উনি এখনো চালাচ্ছেন, উনি চলছে, মানে উনি এগোচ্ছেন আর আমরাও এগোচ্ছি, এরকম একটা ব্যাপার আর কি। ঠিক আছে, ঠিক আছে, হতে থাক। হ্যাঁ, তুমি সামনে বসে আছো, এই যে তুমি সম্পাদকীয়টা লিখেছো, হ্যাঁ, এই সম্পাদকীয়র এই যে কি আছে, এই যে কবিতায় লিখেছো, এর জন্য তোমাকে আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়ে যাচ্ছি। এবং ম্যাডাম পড়ে খুব খুশি হয়েছেন, বলছি এইরকম সম্পাদকীয় আমি এর আগে পড়িনি, এইরকম সম্পাদকীয়। হ্যাঁ, এই যে হ্যাঁ, গুরুর আশিসে শিপ্রা গুপ্ত হইবেন ধন্য, এই যে কবিতায়, হ্যাঁ, অভিজ্ঞতা সিক্ত করে সকলের জন্য গুরুর আশিসে শিপ্রা হইবেন ধন্য। এই যে কবিতায় তুমি লিখে দিয়েছো যে এখানে বিষয়বস্তু কি আছে, কে লিখেছেন, তার একটু সংক্ষিপ্ত পরিচিতি, তিনি বিজ্ঞানও ভালোবাসেন, এই যে লিখেছে, এই যে ঈশ্বরের ভক্তি আছে, বিজ্ঞানও ভালো লাগে, তার একটা ছুঁয়ে গেছো তুমি, ভালো হয়েছে, একটা নতুনত্ব এসছে। এইটা স্যার অনেকেই এবারে মানে অনেকেই ফোন করেছে, তার অনেক ভূমিকা লেখে বা ইয়ে লেখে, হ্যাঁ, সম্পাদকীয়, কিন্তু ঠিক মনে লাগে না ধরে। এটা খুব ভালো লেগেছে আমাদের, ম্যাডাম তো খুব খুশি। হ্যাঁ, সবই স্যার গুরু কৃপা, অবশ্যই উনিই লিখিয়ে নেন। হ্যাঁ, এটা ঠিক আছে, তোমার দৃষ্টিভঙ্গি ঠিক আছে, এগোচ্ছ ঠিক আছে। হ্যাঁ, এটা কারো সুন্দর করে করো। এবং এবারে যে বিষয় নিয়েছ না, এই যে ভক্তি, এটা যে সোমনাথ, এই উনি তো বলছেন, দেখুন তো, যে আমি 3 দিন ধরে শুধু বইপত্র ঘাটছি, যে ভক্তিটা কি, আমি তাকে কিভাবে বলবো, কিভাবে ব্যাখ্যা করবো, এবং উনি খেটেছেন লেখাটার পেছনে। আমি বললাম, দেখুন, এই যে আপনি খাটলেন, এটা আপনার উপকার হলো অনেক, আপনার বইপত্র ঘাটা হলো, জানা হলো, এই বিষয়ের গভীরে পৌঁছলেন। বলছে, হ্যাঁ আমার মশাই ঠিকই বলেছেন। হ্যাঁ, উনি খুব খুশি। হ্যাঁ, বলছে কতবার যোগাযোগ হলো না, আমি ঠিক আছে, এবার থেকে যোগাযোগ হয়ে গেছে, এবার প্রতিবারই আমি করবো, ওনাকে কন্ট্যাক্ট করবো। এবং আরেকটা কথা, আপনি যে ওই যে শ্রীরামপুরের জ্ঞানী মানুষের কথা বলেছিলেন, ওনার ঠিকানাটা বা ওনার ফোন নাম্বারটাও দেবেন। আমি একটু ওনার সঙ্গেও আমি একটু আমার যেটা যে আমি একটা কথা বলি এখানে, সেটা হচ্ছে যে যখন অমরদাস কাঠিবাবুজি মহারাজ আমাকে দায়িত্ব দিলেন, তখন আমি একটু এম্বারাস হয়ে গিয়েছিলাম। কিন্তু হ্যাঁ, ব্যাপারটা যেটা এখন বুঝতে পারছি, যে ব্যাপারটা উনি কি ঘটাতে চেয়েছেন, উনি একটা বিপ্লব ঘটাতে চেয়েছেন, যেটা আমার মধ্যে দিয়ে ঘটাচ্ছেন।
না শোনো, একটা পত্রিকা চালাতে গেলে হুম এটা প্রধান দরকার হচ্ছে কি তোমাকে একটা নিজস্ব পরিমণ্ডল লেখক গোষ্ঠী তৈরি করে নিতে হবে, যেটাকে রাইটার্স কি বলে, যারা এই বিষয়ে ভাবিত হন বা চিন্তা ভাবনা করেন বা পড়াশোনা আছে, এটা তোমাকে করতে হবে। আদারওয়াইজ কিন্তু তুমি পত্রিকা চালাতে পারবে না। এই যে দেশ আনন্দবাজার, তার দেখবি লেখক গোষ্ঠী করে রেখে দিয়েছে, বর্তমান তার লেখক গোষ্ঠী আছে, আদারওয়াইজ সে চালাতে পারবে না। এখন তোমার তো এত হচ্ছে অনর্থকরী সাধারণ লোক আসবে না। আসবে না। হ্যাঁ, এই যে তোমার সঞ্জীব চট্টোপাধ্যায়, উনি অন্য জায়গায় লিখলে পয়সা দাও তবে দেবো, এই হচ্ছে সম্পর্ক। অথচ উনি যখন রামকৃষ্ণ মিশনে যাচ্ছেন, আদ্যাপীঠে যাচ্ছেন, তখন কিন্তু হৃদয় থেকে লিখছেন, হৃদয় থেকে লিখছেন, হৃদয় খুলে লিখছেন, পয়সা করি সম্পর্ক নেই। বুঝেছ? নীরেন চক্রবর্তী যখন ওই আদ্যাপীঠে যাচ্ছেন, বেলামার সাথে আলোচনা করছেন, আর বেলামা রান্না করে খাওয়াচ্ছে, হ্যাঁ, নীরেন আজকে খেয়ে যেও, হ্যাঁ, বলছে সেজন্য খাওয়া তো আমাকে যেন অমৃত। বুঝেছো? এই যে সম্পর্কটা, এটা করতে হবে তোমাকে, তবে তুমি তাদের হৃদয় উজাড় করা লেখা পাবে। এটাই দরকার খুব। হ্যাঁ, কারণ পত্রিকায় ধরো এই যে এটা নিম্বার্ক সম্প্রদায়, হ্যাঁ, কাঠিয়া বাবার, ওনাদের লেখা তো অবশ্যই থাকবে এখানে, তাদের চিন্তা ভাবনা থাকবে। পাশাপাশি এই যে সাধারণ মানুষ, জ্ঞানী গুণী সাহিত্যিক মানুষরা কি ভাবছেন এটা নিয়ে, সেটার দরকার আছে, যেটা দরকার আছে, খুব দরকার। কারণ আমি আমার যেটা আমি আপনাকে বলি সেটা হচ্ছে যে প্রথম 2 বছর যেরমভাবে আমি যুবসন্ধিকে দেখেছি সেরমভাবে বার করার চেষ্টা করেছি, কিন্তু পরের বছর থেকে কোথায় যেন আমার মনের মধ্যে একটা বইয়ের অবতারণা হয়েছিল, যার নাম হয়েছিল সাধনার সাতকাহন। হ্যাঁ, এবারে সাধনার সাতকাহনকে মানে তাকে সামনে আনতে গিয়ে দেখলাম যে আমি কত লিখব, বা আমি 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 কেন সব লিখব। আমার যেটা সত্যি কথা বলতে, একদিন আমি এটা বলছি আপনাকে, অন রেকর্ড বলছি আপনাকে, সেটা হচ্ছে যে একদিন আমাকে বাবাজি মহারাজ, জানকী দাস কাঠিয়া বাবা, আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, আমাকে স্বপ্নে দর্শন দিলেন, এবং স্বপ্নে দর্শন দিয়ে উনি 4টে বই আমাকে উল্লেখ করলেন মাস্টারমশাই, 4টে বই, 4টে বইয়ের মধ্যে 2টো বইয়ের কভার ঠিক করে দিলেন, এই কভার হবে। হ্যাঁ, তখন থেকে আমি ভাবছি যে করতেটা চাইছেন কি আমাকে দিয়ে। এখন এসে আমি যেন কোথাও যেন একটা কিছু সূত্র খুঁজে পাচ্ছি। এই যে শেষ দুটো লেখা, এই যে শিশু মনে আধ্যাত্মিক ভাবনা আর নূতনদের প্রতি, খুব প্রয়োজনীয় লেখা, এটা খুব দরকার। এবং ম্যাডামও পড়ে বললেন যে না, এর প্রয়োজন আছে। এই দুটো লেখা লাস্টে যোগ করা হয়েছে, লাস্টে যোগ করা, যেটা বোটে দেবে না, লেখা দেবে না, না দিতেই হবে এরকম করে। এই যে কবিতা দুটো তো বললাম খুব ভালো হয়েছে, হ্যাঁ। আর এখানে যেটা তো এই যে আমি আক্ষেপ করছি যে ভবানী বিশ্বাসের লেখাটা আমি পূর্ণাঙ্গ পাচ্ছি না, টুকরো 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 করে তৃপ্তি হচ্ছে না, তেমনি আলোচনাটা করছেন ভালো। সম্পাদকীয় বললাম, প্রার্থনা সম্পর্কে বলার কিছু নেই, হ্যাঁ। আর এই যে যারা যারা নিজেদের অভিজ্ঞতার কথা বলছেন, গুরুদেবের সঙ্গ বা তাদের কাছে দীক্ষা প্রাপ্তি, হ্যাঁ, তাদের যে অনুভূতিটা, এটার প্রয়োজন আছে বলা, যে তিনি কি বুঝছেন, কি পেলেন, এটা বলা। কিন্তু এইটা একটা জনমানসে এইটার একটা মানে একটা নেগেটিভ প্রভাব পড়ে গেছে কি, আমার অনুভূতি আমি কাউকে বলবো না, আছে কিছুটা, এটা আমার অনুভূতি আমি কাউকে বলবো না। আরে আমার অনুভূতি দেখুন, আমি যেটা তাদেরকে বলি যে আমি তোমাদের বলেছি বলে তোমরা এগোচ্ছ, তো তার ফলে তো তোমরা পাচ্ছ। যেমন অমরদাস কাঠিয়া বাবাজি মহারাজ আমাকে সাধনের সম্পর্কে বলেছিলেন বলেই তো আমি এই পথে এসেছি। নিশ্চয়ই। তাহলে আমি যদি অনুভূতিগুলোকে শেয়ার না করি, তাহলে অন্যজন উপকৃত হবে কি করে, তাহলে জনমানুষ তৈরি হবে কি করে। তবুও তো আমি যুবসন্ধি পাথর হতে পারে চেষ্টা করেছি বার করার। একটা হোমিওপ্যাথি কনফারেন্সে আমাকে ডেকেছে, হ্যাঁ, বক্তব্য রাখার জন্য। আমি বললাম দেখুন, দুটো জিনিস, হোমিওপ্যাথি ওষুধ ঠিক আছে, চিকিৎসা হচ্ছে ঠিক আছে, এবং রোগ যে সারে তার রেকর্ডও আছে। যেই বলুক যে এটা অবৈজ্ঞানিক হ্যান ত্যান, ওটা বাজে কথা, কাজ হয়। আমি নিজে তার
সাক্ষাৎ বুঝেছি আমি। কিন্তু বললুম যে যারা এই যে বিখ্যাত যারা চিকিৎসক, বিখ্যাত একদম, তারা এক হচ্ছে গিয়ে কি, তারা মনে করে এটা মন্ত্রগুপ্তি। মন্ত্রগুপ্তি, এটা কাউকে জানাবো না। কোনটা মন্ত্রগুপ্তি? এই যে আমি চিকিৎসা করছি, কি ওষুধ দিচ্ছি, কেন দিচ্ছি, তারা প্রেসক্রিপশন দেন না। কোনো ডাক্তার তোমাকে প্রেসক্রিপশন দেবে না। এখন চালু হয়েছে, আগে ছিল না আমাদের সময়ে। কেন প্রেসক্রিপশন দেবো না আমি? গোপনীয়তা কিসের? এক। আর দুই হচ্ছে কি একজন আমাদের যারা শিক্ষক তুল্য যারা চিকিৎসা ক্ষেত্রে, তারা যেটা শেখাচ্ছেন, যে ওষুধটা দিচ্ছেন, কেন দিচ্ছেন, কতটুকু পোটেন্সিতে দিচ্ছেন, সেটা তো জানার ব্যাপার আছে। পরবর্তী চিকিৎসক সেটা জানবে। আর তিনি যদি মনে করেন যে আমার এই চিকিৎসা ব্যবস্থা নিয়ে শিখে আমার ভাত মেরে দেবে, এটা পশ্চিম কালে হয় না। কেউ কারোর ভাত মারতে পারে না। এক। আর যিনি এটা করছেন তার তো অনেক পদ্ধতি জানা আছে, আরো পরিষ্কার কথা, তাকে অতিক্রম করা যায় না। স্যার, একজন হোমিওপ্যাথি ডাক্তারের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, হরিদাস মুখোপাধ্যায়, ভালো ডাক্তার, রানাঘাট থেকে আসতেন। তিনি আমাকে বলছেন যে আমরা অ্যালোপ্যাথি ওষুধ, আমি হাতটা সামনে রাখছি, অ্যালোপ্যাথি ওষুধ আমরা এরমভাবে নাড়াই, কিন্তু হোমিওপ্যাথি ওষুধ এরমভাবে নাড়ালে কিন্তু সেই ওষুধের কোনো কাজ হবে না, তাকে একটা হাতের তালুর উপর রাখতে হবে, রেখে মারতে হবে, তবে সেটা আয়নাইজড হবে। এই যে অভিজ্ঞতা, এটা তো কেউ বলেনি এখন। না। আর একটা ব্যাপার হচ্ছে কি এই যে হোমিওপ্যাথি নিয়ে রেকর্ড রাখা, যে আমি এই চিকিৎসা করেছি, এই রেকর্ড ছিল, এই রেকর্ড পেয়েছি, রাখে না কেউ। দরকার আছে যেটা কিন্তু স্যার এটা ওকালতনামায় কিন্তু হয়, কোর্টে বিচারককে কিন্তু রেকর্ড রাখতে হয়। আর একটা হচ্ছে কি যে আমি হোমিওপ্যাথি ওষুধ কাজ করে, হ্যানিম্যান আবিষ্কার করে গেছেন, হেরিং আবিষ্কার করে গেছেন, এটা ঠিক আছে। তারপর এখনো তো অনেক ওষুধ আবিষ্কার হচ্ছে, প্রুভিং হচ্ছে ইত্যাদি, কিন্তু ঠিক গবেষণা যে অর্থে, হ্যাঁ, যে আমি একটা ওষুধ সিস্টেমে দিলাম, সেই ওষুধটা সিস্টেমে কিভাবে কাজ করছে, এই নিয়ে যে গবেষণামূলক কাজ আমাদের খুব একটা নেই। এখন আরম্ভ হয়েছে। আমি কিছুদিন আগে দেখছিলাম। হ্যাঁ, এখন আরম্ভ হয়েছে। উপায় নেই, তোমাকে দেখাতে হবে। অথচ আমার ভাইরা যিনি চিকিৎসা করতেন, বারাসাতে বাড়ি, একটা এলো এই যে গল ব্লাডার স্টোন, তাকে বলেছে এই 1 মাসের মধ্যে অপারেশন না করলে 12টা বেরিয়ে যাবে একদম। বলছে 1 মাস সময় দিয়েছে, ঠিক আছে, তুমি সব আলট্রাসোনোগ্রাফি করে নিয়ে এসো। করে নিয়ে এলো, সব দেখলেন উনি, দেখে এবারে 15 দিনের ওষুধ দিলেন। এই ওষুধটা তুমি 15 দিন নিয়ম করে একদম খাবার, এই জিনিসপত্রগুলো খাবে না। বলছে 15 দিন পরে আরেকটা সোনোগ্রাফি করে আমার কাছে আসবে। তা 15 দিন পরে সোনোগ্রাফি করে এসছে। এবার দুটো দেখাচ্ছে পাশাপাশি, যে তোমার এই ছিল, তার এত বড়, এত তার ভলিউম ছিল, আর আজকে কোথায় এসছে, আর্ধেক হয়ে গেছে। বলছে আর 15টা দিন সময় দাও, তারপর অসুবিধা হয় তুমি অপারেশন করাবে। বলছে ব্যথা যন্ত্রণা, বলছে আগের চেয়ে অনেক কমে গেছে, অনেক আমি ফিট মনে করছি নিজেকে। বলছে ঠিক আছে, বলে বলছে এই ওষুধটা আবার তুমি 15 দিন খেয়ে ঠিক 14 দিনের মাথায় আবার করে আমার কাছে আসবে। আমি যদি ডেভেলপমেন্ট হয়েছে ভালো, নাহলে তোমাকে অপারেশনে পাঠিয়ে দেবো। এবারে 14 দিনের মাথায় আবার করে এসছে, পরপর 3টাকে সাজিয়েছে। বলছে কোথায় তোমার স্টোনটা, কোথায় আছে এখন দেখাও দেখিনি, ভ্যানিশ নেই। এবারে এই রেকর্ডটা উনি টোটালটা রেখেছেন, কি ওষুধ দিয়েছেন, কত পোটেন্সি দিয়েছেন, সমস্ত একটা রেকর্ড রেখেছেন। এবং ওইখানে ওনারই বন্ধু সার্জারির নাম পারব অশোক রায়, প্রফেসর, তা দুজনে বন্ধু তো, বুঝেছ। আবার অশোক রায় এমন অনেক পেশেন্টকে পাঠাচ্ছেন আমার ভাইরা শান্তিদের কাছে, যে শান্তি এর অপারেশন করতে পারবে না, তুমি একটু দেখো দেখি এটা করা যাবে কিনা, পাঠিয়ে দিতেন, এত বিশ্বাস। এবারে রাত্রিবেলায় বসেছে দুজন, চেম্বার হয়ে গেছে, এবার কথাবার্তা হচ্ছে। তা বলছে অশোক
দেখো তো এই হচ্ছে তোমার আলট্রাসোনোগ্রাফি, আমার কাছে পেশেন্ট এই এসছে, 15 দিনে এই ওষুধ ডেভেলপমেন্ট, এবং 1 মাসে সেটা আর খুঁজে পাচ্ছি না আমি। বলছি বলো কি, দেখি। এবার দেখলো এবং টোটাল ইয়ে বলছে তুমি এটা দাও, আমি জার্নালে ছাপাবো যে হয় কাজ। এবং এই যে ওই জন্য রেকর্ডটা রেখে দিয়েছে, ওই জন্য এই রেকর্ড রাখার দরকার আছে। এবং গবেষণা হচ্ছে কি এই যে এখানে যে স্টোনটা হয় তার একটা কেমিক্যাল কম্পোজিশন আছে, ঠিক আছে? ওটা তো আসলে অরিজিনাল স্টোন তো নয়, পাথর নয়, না খাবার খেয়ে হয় না, ওটা হচ্ছে তোমার কেলাস ক্রিস্টাল। যেমন মনে করো চিনির রস জাল দিতে দিতে নিচে পড়ে গেল, মিজরি হয়, সেই রকম ওটা ওরকম দানা বেঁধে তৈরি হয়ে যায়। তা আবার মনে করো সেই মিজরিকে জলে দিলে তো ভুলেও যায়। উনি করছেন কি, যে ওষুধটা দিচ্ছেন সেটা হচ্ছে আস্তে 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 ডিজলভ করে দিচ্ছে, সেই কেমিক্যালস যে ক্রিস্টালটাকে ডিজলভ করে দিচ্ছে। সেই ওষুধ নির্বাচন করতে হবে, দিতে হবে, তবে কাজ হবে। আলতু ফালতু ওষুধ দিলে কাজ হবে না, একদম যে স্যাঙ্গুইন দিতে হবে, যে ওই ক্রিস্টালটার কেমিক্যালসটা কি, তার আকার আকৃতি রং দেখে তোমাকে ধরতে হবে। তাহলে গলব্লাডার স্টোনের মধ্যেও অনেক ধরনের তার আছে অবশ্যই, মানে গলব্লাডার স্টোন এক ধরনের হয় না, না না, মোটেই একরকমের না। হ্যাঁ, এই গলব্লাডারের মধ্যে যে বিলিরুবিন, বিলিভার্ডিন, লেসিথিন অনেক রকম পদার্থ থাকে, সেইগুলো ওই ক্রিস্টালাইন ফর্মে এসে গেলেই মুশকিল, তখন আমরা বলি কি পাথর হয়েছে। এবারে পাথরটাকে এবার পাথরটাকে যখন টেস্ট করছে, মনে করো এবার একটা সরু হ্যাঁ পিত্ত নালী আছে, সেই নালীতে যদি ঢুকে যায় এবং আর যদি না আসতে পারে তাহলে মুশকিলটা বাস্ট করতে পারে। হ্যাঁ, সেটা তো একটা গলব্লাডার স্টোন বাস্ট করে, আরেকটা অ্যাপেন্ডিক্স বাস্ট করে। হ্যাঁ, তাহলে এই যে চিকিৎসা ব্যবস্থা, এটাকে দেখতে হবে। আমরা কি দেখছি, হোমিওপ্যাথি কিছুই তো নেই, জল কিছু নেই, কি হবে? আসলে শোনো, এই যে বলছে এই যে পোটেন্টাইজ করা হচ্ছে, তার মানে কি, তার যে আণবিক শক্তি তাকে মুক্তি দেওয়া হচ্ছে, এবং একটা অনুপরমাণুর অসীম ক্ষমতা আমাদের ধারণায় আসবে না। হ্যাঁ, এরপরে একটা লিখছি, শুরু করেছি, তোমার জন্য নয়, আমার জন্য নয়, ঠিক আছে। কিন্তু একটা জিনিস আমি আপনাকে বলবো স্যার, আপনি একটা আর্টিকেল লিখেছিলেন যুগসন্ধি পাথেয়তে খাদ্যের গুণাগুণ এবং প্রোটিন, এই যে আমাদের বর্তমান সমাজ মাংসের উপরে বিশেষ নির্ভরশীল, এবং তাদের ডাক্তার নাকি বলেছে প্রোটিন খেতে গেলে মাংস খেতে হবে। আমি কিছুদিন আগে স্যার একটা ভিডিও দেখছিলাম, তাতে দেখাচ্ছে ডিমের কুসুমটাকে কাটলো, কেটে মাইক্রোস্কোপের তলায় দিল, মাইক্রোস্কোপের তলায় ওরা 3 ভাগে ওটাকে মানে এক্সামাইন করে, প্রথমে 100, তারপরে 400, তারপরে 800। যখন 800x মানে ওরা যেটা দেখাচ্ছে তাতে যখন হ্যাঁ বড় করে দেখাচ্ছে, তখন দেখাচ্ছে ওই ডিমের মধ্যে প্রাণ দেখা যাচ্ছে, এবং দেখাচ্ছে সেটা মানে হৃৎপিণ্ডের মতো এরকম বিট 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 করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই যে, কিন্তু আপনি যেটা লিখেছিলেন ওই লেখাটা আমার কাছে আছে, যে সবচেয়ে বেশি প্রোটিন হচ্ছে দুধ কাটানো ছানায়, তারপর হচ্ছে তোমার আমাদের উদ্ভিদ জগতে সোয়াবিন। হ্যাঁ, আমি আপনাকে একটা কথা বলি, আমার দিদিমার যখন বেডসোর হয়েছিল, তখন একজন বললেন যে ওনাকে অ্যালবুমিন দিতে হবে। অ্যালবুমিন কিসে আছে? ডিমের সাদা অংশটাই অ্যালবুমিন আছে। তো আমি যখন অমর দাস কাঠিবাবুজি মহারাজকে জিজ্ঞেস করলাম যে আমার দিদিমাকে অ্যালবুমিন দিতে বলেছে, ডিমের সাদা অংশ খাওয়াতে বলেছে, তখন আমার অমর দাস কাঠিবাবুজি মহারাজ আমাকে জিজ্ঞেস করছেন বা বলছেন যে তোমার দিদিমা 9 বছর বয়সে সন্ত দাসজি মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েছেন, জীবনে উনি ওসব স্বাদ পাননি, ওসব দিয়ে ওনাকে দিতে যেও না, যদি দিতে হয় তুমি ছানা দাও। তারপরে আমি যখন ডাক্তারকে এই কথা বললাম যে আমার বৃন্দাবন থেকে মহারাজ এই কথা বলেছেন, তখন উনি প্রেসক্রাইব করলেন যে তাহলে ঠিক আছে, ডিমের কুসুম দিতে হবে না, ওনাকে লিকুইড অ্যালবুমিন দেওয়া হবে, তার জন্য ওনাকে হসপিটালাইজ করা হলো। কিন্তু পরে ডাক্তার আমার কাছে সেটা স্বীকার করেছে যে তোমার দিদিমার যা বয়স হয়ে গিয়েছিল, উনি ওটাকে ইনটেক করতে পারলেন না। তো এই যে মানে এই যে যারা মনে করুন চব্য-চস্য লেজ্জপে, যাদের জীবের রসাস্বাদনই হচ্ছে তাদের খাবার মূল উদ্দেশ্য, এবার এটা খাবার, এটা আমি অস্বীকার করছি না, খাবার উদ্দেশ্য হচ্ছে চব্য-চস্য লেজ্জপেয়, কিন্তু
মাংসটাই একমাত্র পথ নয়, প্রোটিন আহরণ করার, মাংসটা ডিমটাই একমাত্র কেউ আহরণ করার নয়। খাওয়ার জন্য বাঁচে, হুম, কেউ বাঁচার জন্য যেন খায়। বাঁচে। হ্যাঁ, দুটো তফাৎ আছে, হুম। বুঝেছো? যারা বাঁচার জন্য খায় তাদের কি করা উচিত, আর যারা খাওয়ার জন্য বাঁচে তাদের সে তুমি ব্যাখ্যা করো। আচ্ছা, এই লেখাগুলো একটু না, আমি দেখে নেবো, আমি লেখা দেখে নেবো। এবং হ্যাঁ। আমি 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 একটা জিনিস যেটা মনে করি স্যার, আপনাদের লেখা পাওয়া মানে আমি সমৃদ্ধ না হই। না, তোমার এই লেখাগুলো সেরকম যদি দরকার হয়, হুম, হ্যাঁ, তুমি কি প্রিন্ট আউট নাও? না, আমি অনলাইনে পিডিএফ আচ্ছা, কারেকশন করি। তাহলে একটু প্রুফটা একটু দেখে নিই। একদম, ওটা কোনো ব্যাপার না। এবারে কোনো ভুল পেয়েছেন? না, পাননি তো? হ্যাঁ, এবারে আর প্রুফ, যদি এবারে কোথাও- কজন প্রুফ কারেকশন করছে জানেন? হ্যাঁ, 4 জন। যদি কোথাও অসুবিধা হয়, হুম, অবশ্যই আপনাকে ফোন করবো, আপনাকে এবং স্যারকে আমি অবশ্যই ফোন করবো। হ্যাঁ, যদি কোথাও কনফিউশন হয় জিজ্ঞেস করুন আমাকে। উনি বলে হচ্ছেন, হুম, হ্যাঁ, আমাকে বলছেন মহাশয় আপনি একটু প্রুফটা দেখে দেন, খুব ভালো হয়। হুম, একদম যাকে বসিয়েছি সেও দক্ষ, আপনি এবং এতে দেখুন না কোনো ভুল আছে। পরে আমাকে ফোন করছেন, না খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন কাজ হয়েছে। 4 জন প্রুফ কারেকশন করে। শোনো, এই যে যারা লেখেন তারা একটা এরকম একটা ভালো জায়গায় লেখার জন্য লালায়িত হয়ে থাকেন, তাদের একটা আন্তরিক তৃপ্তি। হ্যাঁ, এক হচ্ছে গিয়ে কি আমার লেখাটা বিভিন্ন বিদগ্ধ মানুষ পড়লেন, তারা মতামত দিচ্ছেন। হ্যাঁ, তোমার এই অমৃত সুপুত্র একটা লেখা লিখেছি, হুম, তিনসুকিয়া তো আসাম তো, হুম, হ্যাঁ, ওখান থেকে ট্রেনে যাচ্ছেন উনি, ওখান থেকে কোথায় বোম্বে না কোথায় যাবেন একটা কাজে, উনি আর কি ওই রিপ্রেজেন্টেটিভ। তা ফোন করছে, বলছে যে আমি স্টল থেকে একটা বই কিনেছি এরকম অমৃত সুপুত্রা, তা একটা আর্টিকেল পড়ছি আমি, তা সেটা পরে ফোন নাম্বার দেওয়া আছে, এবং আমি সেই জন্য লেখাটা পড়েই আপনাকে ফোন করছি। আমি লেখাটা পড়ে মুগ্ধ হয়ে গেছি একদম, রমারোলা, বুঝেছ? বলছে 3.5 পৃষ্ঠায় আপনি রোমারোলাকে যেভাবে ধরেছেন আমার যেন চোখের সামনে ভাসছেন ভদ্রলোক। হ্যাঁ, আমি ভাবতে পারি না। সে ভদ্রলোক ফোন করছেন ট্রেন থেকে, বসে আমি বইটা কিনে পড়তে পড়তে একটা আমার যে অমূল্য সম্পদ লাভ হলো, আপনাকে ফোন না করে পারলুম না। এই যে আপনি জানাচ্ছেন আমাকে, এটাই আমার বড় পুরস্কার। তো কিছুদিন আগে আমাকে স্যার আশীর্ধ ত্রিপুরা থেকে ফোন করেছিল। আশীর্ধ একজন ভদ্রমহিলা, তিনি আমাদের এই যুগসন্ধিতে লিখিয়েছেন, আলো দত্ত। আনন্দ। তিনি আমাকে একটা কথা বললেন। প্রথমে যে কথাটা বললেন সেটা আমি এতটা বলছি না, সেটা বললে আত্ম অহংকার বেড়ে যাবে। উনি পরে যেটা বললেন যে এইবারের ম্যাগাজিনে প্রথম থেকে শেষ পর্যন্ত যা লেখা হয়েছে কোনোটা ছাড়ার নয়, প্রত্যেকটা 2-3 বার করে পড়েছি। হ্যাঁ। এবং এবারে ম্যাগাজিন, যুগসন্ধি পাথর ম্যাগাজিনটা এবারে উৎকৃষ্ট ধরনের হয়েছে। তাই তো, এবং যেগুলো বললাম ওগুলো মেনটেন করে আরও দাঁড়িয়ে যাবে। ওগুলো আমি দেখবো। হ্যাঁ, এবং আশা করি যা লেখাপত্র পাবে তা তো হয়ে যাবে। একটা পত্রিকার নিয়ম হচ্ছে বিভিন্ন মানুষ পড়েন, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দিতে হবে। কেউ গুরুদেবের কথা শুনতে চান, কেউ এই যে ধর্মের ভেতরে ঢুকতে চাইছেন, একদম যে ভক্তি কী জানতে চাইছেন, আমি ভক্ত কীভাবে হতে পারবো জানতে চাইছেন। এই যে চাওয়াটা সকলের আশাই তো পূরণ করতে হবে আমাকে। এক একজনের এক এক রকম চাওয়া পাওয়া, সেটাকে পূরণ করতে হবে। তা আমি এই লেখাটা লেখার পর ম্যাডামকে পড়তে দিয়েছি। কেন দিই না, কোনো যদি মিস হয়ে থাকে, বানান ভুল থাকে আমার হয়, বুঝেছি না বানান ভুলটা ওটা আমরা কি করে নেবো, আমার বিষয়বস্তুটাই হচ্ছে আমার কাছে আসবে। এবারে কোনো বাক্য গঠনগত ব্যাপার যদি কিছু থাকে, তো বাংলার দিদিমণি তো বাংলায় এমএ ভদ্রমহিলা, বুঝেছি, আর ওনার বানান ভুল হয় না কোনোদিন। আমি লিখতে লিখতে কিছু থেকে গেলেই, হ্যালো এই বানানটা কী হবে গো, এটা এই হবে, লিখে দাও। এটা আমার সৌভাগ্য যে ওনাকে পেয়েছি পাশে, তো এবার পড়তে দিয়েছি এটা। আপনি অনেক দিক দিয়ে সৌভাগ্য, অবশ্যই গুরুদেবের কৃপা। এবারে পড়ছে, তা পড়তে পড়তে বলছে যে তুমি তো ভক্ত, ভক্তি, ভগবান, হ্যাঁ, কিভাবে যে ধরলে আমি বুঝতে পারলাম না। এখানে তোমার ধারণা জন্মালো না এইটুকু পড়ার পর? বলছে হ্যাঁ, ভক্ত কি, ভক্ত কাকে বলে, ভক্ত হতে গেলে কী কী গুণাবলী থাকা দরকার,
এবং ভক্তিটাই বা কি 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 করলে সেটা ভক্তি বলে পরিণত হবে, এবং ভক্তের কি কি গুণ ভক্তি বলে প্রকাশিত হবে, আর ভগবান কে, ভগবান কি, হ্যাঁ, ভক্তের কাছে সেটাও পরিষ্কার হলো। এগুলো দরকার স্যার, এগুলো এগুলো এটা কি জানেন তো মাস্টারমশাই, আমি আমি কিন্তু বিষয় চয়ন করি না, না, আমি বিষয় চয়ন করি না। আমি একটা কথা আপনাকে বলছি, যখন প্রথম যুগসন্ধি পাথর দায়িত্ব আমাকে মহারাজজি দিলেন, তারপরে কিছু ঘটনা ঘটে আমার সঙ্গে, মানে সেটা আমি প্রাকৃতভাবে বলতে পারবো, অপ্রাকৃত। তো তখন আমি মহারাজজিকে ফোন করেছিলাম, আমি মহারাজজিকে ফোন করে বলেছিলাম, মহারাজজি এই বইটার সম্পাদক স্বয়ং গুরুদেব, নিশ্চয়ই। আর সহ সম্পাদক আপনি। মহারাজজি চুপ, মহারাজজি একটা কথা বলছেন না। মহারাজজি প্রথমে বললেন সম্পাদকে তোমার নাম দাও। আমি বললাম মহারাজজি সম্পাদক স্বয়ং বাবাজি মহারাজ, হ্যাঁ, সহ সম্পাদক আপনি, মানে অমরদাস কাঠিয়া বাবা। আমাকে আপনি ওই দায়িত্ব আমি নিচ্ছি, আপনারা দিচ্ছেন, আমি নিচ্ছি, আমি কার্যনির্বাহী সম্পাদক, শুধু কাজটা করব। কার্যকরী সম্পাদক, হ্যাঁ, শুধু কাজটা করব, আপনারা করাবেন, আমিও করব। তখন উনি লাস্টে গিয়ে বললেন জানেন, তাই লেখো। উনি উনি অনুমতি দিলেন, ঠিক আছে তুমি কার্যনির্বাহী সম্পাদকই লেখো। কিন্তু এখন বাবাজি মহারাজও সামনে আসছেন না, মহারাজজিও সামনে আসছেন, চলে গেলেন, উনি দেহরে গেলেন। তারপর থেকে আমাকে একজন বললেন, তুমি সম্পাদকের নামটা দাও, কিন্তু তুমি তোমাকে জাহির করবে না। ওই জন্য আমি ওপরে সবসময় লিখি গুরু পরম্পরার আশ্রিত আমি। শোনো, নামটা তো দিতে হবে, নাম না দিলে আমি বললে তো কে, আমি তো এইটা ব্যাপার। এই নিয়ে স্যার তর্ক হয়েছে আমার সঙ্গে বেশ কিছু মানুষের, তোমাকে নাম দিতেই হবে। রামকৃষ্ণ কথামৃত শ্রীম লিখেছেন, পুরোটার মধ্যে উনি অনুক্ত থেকে গেছেন, কোথাও বলেননি আমি। ভাবতে পারো, স্বামীজি বলছেন, বলছে এই যে এত বড় একটা কথামৃত রচনা করলেন আপনি, আপনি তো কথামৃতে কোথাও নেই। বলছে, উনি তখন বলছেন শ্রীম যে কথামৃতের প্রতিটি কথার মধ্যেই তো ঠাকুর আমাকে রেখেছেন, আমার আর কোথাও থাকার দরকার নেই। ওর প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ, প্রতিটি বর্ণ, প্রতিটি বাক্যে আমি আছি তো। কত বড় বিশ্বাস ভাবো। এটা স্যার আমিও করতে চেয়েছিলাম, যুগসন্ধি পাথরতে আমিও করতে চেয়েছিলাম, কিন্তু বিশেষ কিছু ভক্ত আমাকে ফোন করে বলে তোমার নাম দিতে হবে। না, এই যে তুমি বলো না মাস্টারমশাই আপনি আসেন না, বলেন না কিছু না, একটু আড়ালে থাকো, সাধনা করতে গেলে এই নিরিবিলি আড়ালের দরকার আছে। দরকার তো আছে স্যার। তুমি যেই বলবে না, যেই তোমার পাত্রী কেন তোমাকে খাবলে খাবে, আগে খাবলে খাবে তোমাকে। জানি জানি জানি, আমাদের যেটা হচ্ছে জানি মাস্টারমশাই এখানে আসতে হবে, আপনাকে ভাষণ দিতে হবে। আমি কোথাও যাই না, করতেও যাই না, আমি ভাব বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, এবারে কতগুলো জায়গায় যেতে হয়, যেমন আদ্যাপীঠে যাই, একটু দায়িত্ব দিয়েছেন, করতে হয়, দেখবে কোথাও আমার নাম নেই, কোথাও নাম নেই। একটা লেখা দিতে বলে, লেখা দিই। আপনি জানেন স্যার, আমি মাঝখানে একবার আমার এটা ভেতরে এসেছিল সব ছেড়ে দিয়ে চলে যাবো, তখন আমাকে আমি এটা এক জায়গায় প্রকাশ করে ফেলেছিলাম। 4-5 জায়গা থেকে আমাকে ফোন করেছে, আমাকে একটা প্রত্যেকের কথার মধ্যে একটা কমন কথা, তুমি কি যুগসন্ধি পাথরটা তুমি করছো? আমি বললাম না। তো কে করাচ্ছে? আমি বললাম অমরদাস কাঠিবাবুজি মহারাজ আমাকে দিয়ে করাচ্ছেন, এবং অমরদাস কাঠিবাবুজি মহারাজ আমাকে দিয়ে করাচ্ছেন, প্রতি সময় আমাকে সেটা বোঝান। এবং সত্যি কথা বলতে মাস্টারমশাই একটা কথা বলি, আমি পরশুদিনে একটা লেখা পড়ছিলাম, আমাকে একজন পাঠিয়েছেন, মানে একজন আমাদেরই নিম্বার্কীয় একজন ভক্ত আমাকে পাঠিয়েছেন, তোমাকে দিয়ে যে কাজটা করানো হচ্ছে তোমাকে সেই কাজটা করতে হবে, যতক্ষণ তুমি সেই কাজটা থেকে পালাতে চাইবে ততক্ষণ তুমি শান্তি পাবে না, তুমি তোমার প্রারব্ধ থেকে বেরোতে পারবে না, তুমি পালিয়েও শান্তি পাবে না, পালিয়েও শান্তি পাবো না। সেটা বাংলা কথা। ওই জন্য তোমাকে যেটা দিয়েছে, যতদিন তোমাকে দিয়ে করাচ্ছে ততদিন তুমি করে যাও। এই লেখাটা একটু মন দিয়ে পড়বে, তুমি এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে, উত্তরগুলো পেয়ে যাবে সব। এবং তুমি যে যে প্রশ্ন করেছিলে সেদিন, তার বেশিরভাগ উত্তর তো এখানে রয়েছে। হ্যাঁ রয়েছে, আমি পড়তে দেখছি না। কিন্তু একটা কথা আপনাকে বলবো স্যার, আমি যে প্রশ্নগুলো করেছিলাম সেগুলো এখানে নয়, শুধু অনেক জায়গাতেই রয়েছে। এই যে বলছে বাবা মাই হন বা অন্য কেউ, বেশিরভাগ ক্ষেত্রেই অভক্ত তারা,
জড়জগৎটাই তাদের কাছে সব কিছু। তাহলে যাদের নিজেদেরই ভক্তি নেই তারা কিভাবে ছোটদের মনকে ছাত্র জীবন থেকে আধ্যাত্মিকতা সমৃদ্ধ করবেন? বরঞ্চ হ্যাঁ, তারা আরো এই আধ্যাত্মিকতায় যেতে বাধা সৃষ্টি করে। বড়রাই যদি না বোঝেন, উল্টে বাধা দেন ভক্তি পথে, তাহলে ছোটদেরকে কিভাবে পথ দেখানো যাবে? খুব দামি কথা। এই যে তুমি তোমার পিতৃদেবের কথা বলছিলে, পছন্দ করেন না, এটাই তার উত্তর। এবং একটা কথা বলি শোনো, একজন বলেছেন যে কোনো পরিবারের একজনও যদি এই আধ্যাত্মিক পথে যায়, তার পূর্বতম 14 পরবর্তী 14 পুরুষ ধন্য হয়। ভাবতে পারো? আমি তো মনে করি তাই। আমার মা বলতেন যে দেখো, তুমি যদি সত্যিকারের স্যার, আমার মা পরশুদিন কি বলেছে জানেন? আমি মাকে বলছিলাম, মা এরম ব্যাপার, আমাকে তো এরম 2জন সাধু মহারাজ ডাকলেন, তুমি তো যেতে দিলে না। মা তখন একটা কথা বললো, তোকে তো অমুকে অমুকটা বলে দিয়েছে, তোর আবার চিন্তা কিসে? হ্যাঁ, ঠিকই তো। এবং আপনি আগের দিনে ওই আমাদের আলোচনার মধ্যে আপনি একটা কথা বলেছিলেন আমাকে, আমি এখন অন রেকর্ড বলে আমি কথাটা বলছি না, আমি অফ রেকর্ড হলেও আপনাকে বলবো। সেটা হচ্ছে যে আমাকে প্রথমে মা জ্ঞানদাসজি মহারাজের উদাহরণ দিলেন। জ্ঞানদাসজি মহারাজের উদাহরণ দেওয়ার পরে তারপরে আমাকে বললেন, তোকে তো অমুকে অমুকটা বলেছে, তোর চিন্তা কিসের, তোর তো কথা মিলে যাচ্ছে। এবং 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 আমার মা, আমার যে স্পিরিচুয়াল জার্নি, এর পুরোধা পুরুষ হচ্ছে আমার মা পেছন থেকে না ঠেললে আমাকে মহারাজজির কাছে পৌঁছতে পারতাম না। আর মহারাজজি স্যার অমরদাস কাঠিবাবাজি মহারাজ, সত্যি কথা বলতে আমি যদি একটা ইলেকট্রিক ট্রেনকে যদি ধরি, তাহলে তার পেছনের গার্ড হচ্ছে আমার মা, সামনের ড্রাইভার হচ্ছে অমরদাস কাঠিবাবা, আর এই যে পুরো ট্রেনটার মধ্যে যে শক্তিটা চলছে সেটা হচ্ছে গুরুদেব জানকীদাস কাঠিবাবা, আর নিচে যে লাইনের ওপর দিয়ে যাচ্ছি আমরা, মানে যে পথে এগোচ্ছি, সেটা হচ্ছে গুরু পরম্পরা। এটা আমার কাছে প্রকাশিত হয়ে গেছে। মা বলতেন আমাকে, শোনো, একদম ছোটবেলায় তো বলছে, শোন বাবা, তুমি যদি সঠিক লেখাপড়া করো, ডিগ্রি নয়, সঠিক লেখাপড়া করতে করতে তুমি যদি মূল সুরটা ধরতে পারো, তাহলে তোমার জীবন ধন্য। এখন বুঝতে পারছি যে কি কথাটা আমি বলে গেছেন। ভেতরটা ধরতে হবে, বাইরের জিনিসগুলো করে কিছু লাভ নেই। লেখাপড়া করতে করতে, কারণ ধরো আমি যদি লেখাপড়া শিখলাম না, তাহলে তো আমি এই শাস্ত্র, পুরাণ, বেদ, বেদান্ত কিছুই করতে পারবো না। আমি তার মধ্যে ঢুকবো কি করে? এই লেখাপড়ার প্রয়োজন আছে, অক্ষর পরিচয়ের প্রয়োজন আছে, বর্ণ পরিচয়ের প্রয়োজন আছে, এই জ্ঞানটুকু পাওয়ার জন্যে। আর উনি বলতেন যে দেখো, এই যে বই পড়ে লাইন পড়লে, তার অর্থ করলে কিছু হবে না, ভেতরটা বুঝতে হবে, তার গভীরতাটা জানতে হবে। একদম ভেতরে পৌঁছো, দেখবে তার মধ্যে অনন্ত আছে, অমৃত আছে। একদম। হ্যাঁ, এখন বুঝতে পারছি। স্যার, আমি গত সপ্তাহে 1 সপ্তাহ ধরে আমি একটা লেখা লিখছিলাম। আমি আপনাকে লেখাটা এখনই দেখাবো। আমি একটা লেখা লিখছিলাম, 1 সপ্তাহ লেগেছে স্যার আমার লেখাটা লিখতে। মানে এই সংখ্যার জন্য 2025-এর জন্য। হ্যাঁ, লেখাটা লিখতে স্যার আমার 1 সপ্তাহ টাইম লেগেছে। মানে আমাকে কি করতে হচ্ছে, আমি জিনিসটা শুনে এবারে যেটাকে টেক্সটের মধ্যে দিচ্ছি, যখন শুনছি আর টেক্সটের মধ্যে দিচ্ছি, এইটা 2-3 লাইন যাওয়ার পরে আমি আর নিতে পারছি না, মানে আমার মাথার মধ্যে ঢুকছে না সব কিরকম। এবারে সেটাকে আমাকে বুঝতে হচ্ছে, তারপরে আমাকে এগোতে হচ্ছে। এইটা স্যার আমার সঙ্গে এইবারে হয়েছে। না, তোমাকে একটা কাজ করতে হবে সোমনাথ, তুমি যেটা লিখতে চাইছো তার সম্যক ধারণাটা আগে নিজের মধ্যে তৈরি করে নাও। আমার যেমন টোটাল পিকচারটা পরিষ্কার না হওয়া অবধি আমি কাগজ কলম নিয়ে বসি না। না স্যার, সেটা তো যখন আমি আমার ভাবধারাটাকে প্রকাশ করছি তখন। কিন্তু এটা যেটা করতে হচ্ছে, আমার এমন একটা প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নটা আমি 3-4 জায়গায় পাঠিয়েছিলাম, আমি সন্ধান করলাম, পড়লাম, পড়ে যখন আমার কাছে টোটাল পরিষ্কার হলো, কনসেপ্ট ক্লিয়ার হলো, আমি একটা সম্যক আমার ধারণা হয়ে গেল, এবার আমি ছবিটা পরিষ্কার হলো, তখন আমি লিখতে বসবো। এইটা স্যার হচ্ছে কি, আমাকে 3-4 জন অডিও পাঠিয়েছে, আমি আগে সেই অডিওকে টেক্সট আকারে নিচ্ছি। ভালো,
ঠিক আছে? এইবারে যে টেক্সট আকারে যেটা তৈরি হলো, এইবারে এইটাকে পড়বো, পড়ে তারপর একে হ্যাঁ। সাজাবো। শোনো, এই যে আমরা বিএসসি এমএসসি পড়ার সময় যে একটা নোট তৈরি করতাম, বিষয়বস্তু একটা রয়েছে, হুম বিষয়বস্তু একটা রয়েছে, হেডিং, হুম সেই হেডিংয়ের ওপর লিখতে হবে। হুম কীরকম? এই যে ডেভেলপমেন্ট অফ ব্রেন, মানুষের ব্রেনটা মাতৃগর্ভে কিভাবে তৈরি হয়, হুম তাকে বলে ডেভেলপমেন্ট অফ ব্রেন। তাহলে এবার আমাকে কি বিভিন্ন বই, জার্নাল, পত্র, পত্রিকা সমস্ত পড়ে আমাকে তথ্যগুলো নিতে হলো। হুম খুব সুন্দর, বেশ জটিল জিনিস গো। হুম আচ্ছা ভাবো, দেখো যে একটা দুটো জনন কোষ, একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলিত হলো, একটা পিণ্ড পূর্ণাঙ্গ তৈরি হলো। কোষ জাইগোট তৈরি হলো, একটি মাত্র কোষ, একটি। এবার সেটা কি হলো, ভাগ হতে আরম্ভ করলো, তাকে ক্লিভেজ বলে। আচ্ছা। ভাগ হয়ে হয়ে একটা কোষগুচ্ছ তৈরি হলো। কোষগুচ্ছ, ভাবো, কিচ্ছু ডিফারেন্সিয়েশন নেই তাতে, ব্রেন নেই, চোখ নেই, কান নেই, হৃৎপিণ্ড নেই, হ্যাঁ, সিদ্ধারা নেই, কিচ্ছু নেই, একটা বল শুধু। এবারে কি হলো, সেই বলটা বাইরে সজ্জিত হলো, ভেতরটা ফাঁপা, বেলুনের মতো। হুম এবার কি হলো, একটা দিক, যেমন আমরা সেই বেলুনকে সে আপেল করি, সেই রকম ঢুকে গেল। হুম তাহলে একটা বাইরের স্তর, একটা ভেতরের স্তর তৈরি হলো। এই হচ্ছে তোমার বহিঃস্তর, অভ্যন্তরস্থ স্তর তৈরি হলো। অর্থাৎ একটাই বাইরের লেয়ার, আর একটা হচ্ছে আমার এই অন্ধ্র তৈরি হয়ে গেল। আর এই দুটো লেয়ারের থেকে কি করলো, এর ভেতর দিক আর ওর ভেতর দিক থেকে কিছু সেল ওরা কন্ট্রিবিউট করলো। কারা করলো? এই যে বাইরের যে একটা বলের একটা লেয়ার রয়েছে, তাতে কিছু কোষ খসে পড়লো আচ্ছা ওই গহ্বরটার মধ্যে। আচ্ছা আবার এই যে ভেতরে যে খাদ্যনালী যেটা, তার এই ভেতরের দিকে যে লেয়ারটা আছে টিউবটার, সেও কিছু সেল দিল। এইটা নিয়ে করে একটা তৃতীয় স্তর তৈরি হলো। এটা হচ্ছে একটো, মানে বাইরের ডাল, হুম বাইরের। হুম একটা হচ্ছে এন্ডো, মানে হচ্ছে ভেতরের। হুম আর মাঝখানে যে লেয়ারটা তৈরি হলো হচ্ছে মেসোডার্ম। তাহলে এর থেকে কি এন্ডোস্কোপি নাম এসছে? হ্যাঁ। আচ্ছা। এবারে কি হলো শোনো, এ তো একটোডার্ম যে হলো, সে হচ্ছে বাইরের পরিবেশের সাথে হচ্ছে, ঠিক আছে, সেখান থেকে চুল বেরোলো, নখ বেরোলো, ভুরু বেরোলো, ঠিক আছে, ত্বক তৈরি হলো, হ্যাঁ, ভাঁজ খেয়ে গিয়ে ভেতরে এই যে আই, চোখ তৈরি হচ্ছে, ভেতরে এখানে পাঁচ খেয়ে গিয়ে কান তৈরি করে পড়ে যাচ্ছে সে, ভালো কথা। এই যে খাদ্যনালী যেটা রয়েছে, হুম খাদ্যনালী, সে তার গ্রন্থি ঠন্থি দিয়ে খাবার দাবার হজম করবার সমস্ত ব্যাপারগুলো তৈরি করে নিল। হুম এবার যে ভেতরে এবারে হৃৎপিণ্ড তৈরি হচ্ছে, কয়েকটা সেল, একটা পালসেটিং যেটা বলছিলে, সেই একটা টিউব তৈরি হলো। টিউবটা নিজের মধ্যে ভাঁজ খেয়ে গিয়ে, হ্যাঁ, অলিন্দ্রনীরা সব তৈরি করলো। তাহলে চিন্তা করো যে একটা ওই প্রাইমারি সেল, যেটা হচ্ছে জাইগোট, ফার্টিলাইজড এগ, সেইটা থেকে তোমার দেহে যত সেল আছে, যত কোষ আছে, যত অর্গান আছে, যত অঙ্গতন্ত্র আছে, সব তৈরি হলো, ভালো কথা, হুম তৈরি হলো। কিন্তু এই যে ধাপে 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 এই যে প্রত্যেকটি স্তর হুম নিয়ন্ত্রণ করে কে? এইটা আমি এক্ষুনি আপনাকে প্রশ্ন করতে যাচ্ছিলাম, এক্ষুনি প্রশ্ন করতে যাচ্ছিলাম। কে নিয়ন্ত্রণ করে? বিজ্ঞানীরা এখনো তার উত্তর খুঁজে পাইনি। না, একদম সিস্টেমেটিক, যেন কম্পিউটারাইজ চলছে। ও কি ঘোড়ার ডিম এআই করছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঘোড়ার ডিমের কিছু নেই ওতে। এইটা হচ্ছে আসল জায়গা, যে ওই একটা সেল কিভাবে নিয়ন্ত্রিতভাবে ভাগ হচ্ছে, একেবারে নিয়ন্ত্রিতভাবে ওই 10 মাস 10 দিন যে গর্ভে থাকছে, সমস্ত অর্গান ফর্গান তৈরি হলো, যেই রেডি হলো, ভাবো কি নিয়ন্ত্রণ, ভাবতে পারো। এইবার তার প্রসব বেদনা উঠছে মায়ের, হরমোনাল ডিসব্যালেন্স হচ্ছে, ঠিক আছে, ওই সংকোচন আরম্ভ হয়ে গেল, কারণ ভেতরের বাচ্চাটাকে বার করতে হবে। ওই সংকোচনটাই হচ্ছে প্রসব বেদনা। আচ্ছা। একেবারে ভিগরাস সংকোচন প্রসারণ হচ্ছে, প্রচুর যন্ত্রণা হচ্ছে, পাচ্ছি না সেই সময় ওইটা, কারণ ওই স্কুইচ করে ওটাকে বার করে দিতে হবে বাচ্চাটাকে, ঠিক ওই সময়ই হবে। আচ্ছা ভালো কথা, শিশু জন্মালো, শিশু বেরিয়ে এলো, ঠিক আছে, শিশুটা বাঁচবে কি করে? খায়েঙ্গা কেয়া,
ঈশ্বর চিন্তা করবো, পরম মায়ের বুকে দুধ দিয়েছেন, ঠিক জন্মালো, দুগ্ধস্খলন আরম্ভ হয়ে গেল। কি টাইমিং ভাবতে পারো? কে করবে এটা? কে নিয়ন্ত্রণ করে? আমরা বলি গিয়ে কি না হরমোন, প্রোডাক্টিভ হরমোন, তার ক্ষরণ আরম্ভ হলো। এবারে কে ক্ষরণ করাচ্ছে? এই মুহূর্তে তোমার ক্ষরণ করতে হবে, এটা কে বলছে? কার নিয়ন্ত্রণ? তোমার সায়েন্টিস্টের না, এই দেহের মধ্যে সব আছে, যার জন্য যাহা ব্রহ্মাণ্ডে তাহাই ভাণ্ডে। এই দেহের মধ্যে সব আছে, দেহটাই হচ্ছে ঈশ্বর ভগবান। আরেকটা কথা তোমাকে বলে দিই সোমনাথ, এটা কি আছে? কিসের? এটা কি আছে? এটা নেই, ভক্তি না, এটা পরে এটা নেই। আচ্ছা, এই যে বলা হচ্ছে কি, যে আমরা বলি এই বিজ্ঞান বলো যাই বলো, হ্যাঁ, কোষ হ্যান ত্যান ইত্যাদি, শক্তি হ্যান, এই যে তুমি বেঁচে আছো তাদের শক্তি দরকার তো। শক্তি পাচ্ছ কোত্থেকে? খাবার খাচ্ছ, খাবার থেকে তোমার শরীরে শক্তি যাচ্ছে, হলো, সে খাবারটাকে তোমাকে কে যোগান দিচ্ছে? আমি একটা কথা বলবো। আমরা শুধুমাত্র, আমি এটা একটা জায়গায় পড়েছিলাম, কোথায় পড়েছিলাম আমি এখনই বলতে পারবো না। আমরা শুধু জন্মদিন পালন করি, যেটা মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয় সেটা জন্মদিন পালন করি, কিন্তু আমাদের মাতৃগর্ভে ভূমিষ্ঠ হওয়ার আগে আমাদের 3টে জন্ম হয়। হ্যাঁ, প্রথম জন্ম হয় যে পিতার দেহে, মানে যে পিতার দেহে শুক্রাণু দ্বারা আমার শুরুবাত হবে, সেই পিতার দেহে যে ফল আসবে বা ফসল আসবে, সেই ফসলের মধ্যে প্রথমে আত্মা স্থিত হয়। হ্যাঁ, সেইখান থেকে পিতার দেহে যখন আত্মা যখন ওই ফসলের মধ্যে স্থিত হলো, তখন প্রথম জন্ম। হ্যাঁ, যখন ওই শক্তিটা, ফসলটা যখন এসে পিতার গর্ভে ঢুকলো বা পিতা খেলো, দ্বিতীয় জন্ম। পিতার গর্ভ থেকে, মানে পিতার যে ওই শুক্রাণুর দ্বারা যখন স্ত্রী, মানে মাতৃগর্ভে এলো, তৃতীয় জন্ম। তৃতীয় জন্ম, হ্যাঁ। তারপরে যখন ভূমিষ্ঠ হলো, চতুর্থ জন্ম। এই চতুর্থ জন্মটাকে আমরা জন্মদিন হিসাবে মানি। আগের 3টে জন্ম কে ঘটালো? আমরা ধরি না। মানে আর যেটা বলতে যাচ্ছিলাম, যে একটা প্রাণী বা উদ্ভিদ, সে পরমাত্মার অংশ এই জন্যেই যে সে আরেকটা জীবের জন্ম দিতে পারে। পরিষ্কার কথা, জনন আছে, তার জন্ম দিতে পারে। এই জন্ম দেওয়ার ক্ষমতাই তো ঈশ্বরীয় ক্ষমতা। নতুন একটা প্রাণ তৈরি করছে। বিজ্ঞানীরা পারেনি। টেস্ট টিউব বেবি, সেই ডিম্বাণু শুক্রাণু বাইরে বার করে মেলাচ্ছে। সেই এই যে কালো কি বলে জানো, কলম কাটা, হ্যাঁ, ওই বাঁশের কঞ্চি থেকে, হ্যাঁ, সেই সেল এনে তবে করতে হয়। একটা সেল, কমপ্লিট সেল বিজ্ঞানীরা করতে পারে না, পারেনি আজ অব্দি। আবার খুব সুন্দর করে লক্ষ্য করে দেখো, এই জগৎ দেহটা তৈরি হয় কি, জড়বস্তু দিয়ে। সব এই প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, হ্যান ত্যান, আয়রন ফায়রন, আমরা বলি না আয়রন আছে এতে, তৈরি হচ্ছে। খুব ভালো কথা। তাহলে এই জড়বস্তুর মধ্যে প্রাণ এলো কি করে? প্রাণটা এলো কি করে? তুমি মেশাও না, প্রোটিন কার্বোহাইড্রেট মেশাতে থাকো না, প্রাণ আসবে? আসবে না। সুনির্দিষ্ট অনুপাতে, সুনির্দিষ্ট সময়ে, সুনির্দিষ্ট পরিবেশে তাকে মেশাতে হবে। 1 আর 2 হচ্ছে কি, তার মধ্যে একটা, এই রাসায়নিক বস্তুগুলোর বাইরেও একটা অতীন্দ্রিয় বিষয় আছে, তার নাম হচ্ছে চেতনা। আমি বলি না লোকটা অচেতন হয়ে গেছে, চেতনাহীন হয়ে গেছে, মরা। এই চেতনাটা হচ্ছে আসল। এই চেতনাটাই হচ্ছে কি আত্মা, পরমাত্মা থেকে প্রাপ্ত হয়। চেতনা আর চৈতন্য দুটো কি এক জিনিস? হ্যাঁ, অবশ্যই। অচৈতন্য হয়ে পড়ে আছে, মানে অচেতন আর অচৈতন্য একই জিনিস প্রায়। এইবার চৈতন্য হয়ে চেতনা ফিরে এসছে, একই ব্যাপার। এবার তোমার চেতনা চলে গেছে মানে তুমি শেষ, ঠিক আছে? যখন কোমায় থাকে তখন তার মধ্যে চেতনা থাকে। আচ্ছা, অবচেতন বলছি, একজন কবিতা লিখছেন মায়ের, বলছে মা কোমায় চলে গেছেন,
ঠিক আছে, তার কোনো মানুষ চেনে না, কোনো সার নিয়ে কথা বলতে পারছে না। বলছে অথচ আমি যখন তাকে স্পর্শ করছি মাকে, মা নড়ে উঠছেন, তার ভেতর সারা জাগছে। এই যে মা আর সন্তানের যে রিলেশন, সেটা কিন্তু সেই অবস্থাতেও আছে। কবিতাটা পড়ে না বুঝলে আমি কেঁদে ফেলেছি। এবং আমাকে স্যার স্যার আমি একটা এখানে ছোট্ট করে একটা শুধু কথা বলছি। আমাকে একজন বলেছিলেন, তিনি হচ্ছেন আমাদের রাধা বিহারী দাস কাঠিবাবা কাকাজি মহারাজের শিষ্য, উমা পাটোয়ারি। তো তিনি আমাকে বলেছিলেন যে সন্তান এবং মায়ের মধ্যে যে সম্পর্ক, সেটা হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত থাকে। পরে একদিন বলবো এই বিষয়ে তোমাকে। দেবপ্রসাদ বাবু বলছিলেন, বলছে উনি একটা বই দিয়েছেন আমাকে, শিক্ষক কবিতা লিখেছেন বই, আমাকে সমালোচনা করতে দিয়েছেন। তা বইটা পড়ে আমি উজাড় করে সমালোচনা করেছি তার। হ্যাঁ, সে সমালোচনা যে সবসময় নেগেটিভ হয় তা কিন্তু না। নয়, সে সমালোচনা পজিটিভও হয়। হ্যাঁ, তা দেবপ্রসাদ পরে বলছেন, বলছে উনি যে বইটা লিখেছেন তার থেকে সমালোচনাটা ভালো হয়ে গেছে, অনেক উচ্চ মার্গের হয়েছে। একদম একদম। বলছে উনি খুশি হবেন পড়ে। এবং দেখুন পড়বার পর আমার এই যে আমার মাকে চোখের সামনে দেখতে পাচ্ছি, আমি অনুভব করছি, ওনাকে দিয়ে আমার মাকে অনুভব করছি, আমি ওনার মাকে দিয়ে, সেটাই লিখেছি। বলছে না ঠিক আছে একদম। তা এই যে জায়গা